ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেজ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনার সংকল্প তুলে ধরে 2 দিন আগে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নিজেদের মধ্যপন্থার দল হিসেবে দাবি করে ঘোষণাপত্রে এনসিপি বলছে তারা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চায় যেখানে সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। তরুণদের নবগঠিত এই দলটিকে স্বাগত জানালেও বিএনপি নেতারা এনসিপির সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেছেন এগুলোর মধ্যে অন্য মতলব আছে। কি সেই মতলব? বর্তমান রিপাবলিক থাকতে সেকেন্ড রিপাবলিক কেনই বা দরকার? এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এবং আমাদের সাথে জুমে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। এই যে সেকেন্ড রিপাবলিক, সেটি একেবারে সাধারণ মানুষ কতখানি বোঝে সেটি নিয়ে যদি একটি প্রশ্ন থেকে যায়, তারপরও একটু জানতে চাই সেকেন্ড রিপাবলিকের মতো এত কঠিন একটি বিষয়, কিংবা আসলে যে বিষয়টি হঠাৎ করে এত বড় পরিবর্তন তো একটি রাষ্ট্রে সম্ভব নয়, সেই পরিবর্তন আপনি কি মনে করছেন এই নতুন রাজনৈতিক দল তারা যেটি চাইছে সেই চাওয়ার সাথে আমাদের পাওয়ার কতখানি মিল থাকবে? ধন্যবাদ। নতুন দল তো নতুন শব্দ, নতুন স্বপ্ন নিয়ে আসতেই পারে। ফলে তারা যে শব্দ শুধু তো শব্দ নয়, সেটা অর্থও বহন করে। সেই অর্থটা কতখানি জনগণের স্বার্থে যাবে কিংবা সেই শব্দটাকে কতখানি অর্থবহ করে তুলতে পারবেন তারা, সেগুলো ভবিষ্যতের বিষয়। কিন্তু তারা যে প্রস্তাবনাটা নিয়ে এসছেন একটা সেকেন্ড রিপাবলিকের, সেটা নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে। এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমরা জানি যে ফরাসি বিপ্লব গড়ে উঠেছিল সামন্ততন্ত্রের বিরুদ্ধে। 1789 সালে সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগান দিয়ে তো ফরাসি বিপ্লব হয়েছিল। কিন্তু 1789 থেকে 1779 থেকে 1789 এই 10 বছর কিন্তু এই ফরাসি বিপ্লবের পরে সামন্ততন্ত্রের অবশেষ ভাঙা আর বিপ্লবীদের নিজেদের মধ্যে ক্রমাগত যুক্তি এবং বিতর্ক করার সময়। এই সময় আপনারা জানেন যে 1700 সম্ভবত স্বামী ভাই আপনি বলতে পারবেন 84-85 এরকম সময়ে তারা ডিক্লেয়ার করলেন একটা ফার্স্ট রিপাবলিক। তার আগে ছিল রাজতন্ত্র, তারপরে হয়ে গেল একটা রিপাবলিক। এই রিপাবলিকের সময় আমরা দেখলাম যে ঘটনাগুলো ঘটলো, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহে ফরাসি বিপ্লবের নেতাদের বেশিরভাগই কিন্তু তখন মৃত্যুবরণ করলেন। এবং পরিস্থিতিটা এত জটিল হয়ে গেল যে সম্ভবত 1804 সালের দিকে আবার নেপোলিয়ান চলে এলেন। তার মানে যে রাজতন্ত্রকে উচ্ছেদ করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছিল, আভ্যন্তরীণ পার্থক্য, তাদের মধ্যে কোন্দল, হানাহানি এবং খুনোখুনির পরে সেটা আবার রাজতন্ত্রে ফ্রান্স ফিরে এলো। এবং এই রাজতন্ত্রের বিরুদ্ধে আবার লড়াই করে সম্ভবত 1848 সালের দিকে, যখন ইউরোপ জুড়ে একটা দারুণ আন্দোলন গড়ে উঠছিল, তখন একদিকে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি লেখা হচ্ছে, আর একদিকে ফ্রান্সে তখন গণতন্ত্রের আন্দোলন চলছে, আরেকদিকে ইংল্যান্ডে আন্দোলন চলছে। সেই আন্দোলনের পটভূমিতে তখন কিন্তু ফ্রান্সে আবার ওই রাজতন্ত্রের যে অবশেষটা ছিল সেটাকেও ছুঁড়ে ফেলে দিয়ে তারা তখন বলে এখন আমরা সেকেন্ড রিপাবলিকে গেলাম। ফলে এইটাকে যদি আমি ইতিহাসের এই শিক্ষাটাকে আমি দেখি, তাহলে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথে নানা বাঁক পরিবর্তন হয়েছে, অনেক দুঃখময় অভিজ্ঞতা ছিল, অনেক বেদনাময় শিক্ষা ছিল এবং একটা স্বপ্নময় যাত্রাও ছিল। সেগুলোকে বিবেচনা করতে হবে। আমাদের দেশের সঙ্গে এটা আমি কেমন করে কপি পেস্ট করবো আমি ঠিক বুঝতে পারছি না। হয়তো আমরা পুরনো একটু রাজনীতিবিদ হয়ে গেছি বলে হয়তো আমাদের মাথায় ঢুকছে না। তা আমরা তো স্বাধীনতার মধ্য দিয়ে আমরা কি এনেছিলাম? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। তাহলে আমাদের তখন লড়াইটাই এরকম যে স্বাধীনতার যে ঘোষণাগুলো আমাদের এসেছিল, সেই ঘোষণাটা কেন আমরা বাস্তবায়ন করতে পারি নাই? দেশটাকে আমরা সেই দিকে নিয়ে যাব। স্বাধীনতার সেই অপূর্ণ স্বপ্নটাকে পূর্ণতার দিকেই আমাদের লড়াই করতে হবে। এখন যদি কেউ আবার বলে যে না, আমরা স্বাধীন হয়ে আবার পরাধীন হয়ে গিয়েছিলাম, তাহলে আবার আমাদের স্বাধীন হতে হবে। যেমন রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এসেছিল, গণতন্ত্র থেকে আবার রাজতন্ত্রে গিয়েছিল, সেখান থেকে আবার ডেমোক্রেসির চর্চা হয়েছিল। সেইরকম করে যদি তারা বলেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই কম্প্যারিজনটা খুব ভালো হয় না। দ্বিতীয়ত যে জিনিসটা তারা বলতে চাচ্ছেন যে সংবিধান, আমাদের নাকি সংবিধানটাই স্বৈরতন্ত্রের জন্ম দেয়, আমার কাছে এই কথাটা ঠিক মনে হয় না। যেমন ধরুন ফ্যাসিস্ট যে কথা বলি, ফ্যাসিস্ট শব্দটা তো আসলে ইটালি থেকে, মুসোলিনির জায়গা থেকে।
ফ্যাসিস্ট মানে কিন্তু ফ্যাসিস্ট মানে হচ্ছে ঐক্যবদ্ধতার প্রতীক। তাদের একটা প্রতীক ছিল ঐক্যবদ্ধ লাঠি এবং তার মাথায় থাকতো একটা হাতুড়ি, তার মানে কুড়াল, সেটা হলো ঐক্য এবং শক্তি। সেখান থেকে হলো যে তারা এরকম বলতেন যে ফ্যাসেস অফ রেভলিউশনারি অ্যাকশন, এটা মুসলিমের কথা ছিল, এখান থেকে ওই পার্টিটা আসছিল। তো কিন্তু কালক্রমে যা জনগণের ঐক্যের প্রতীক হিসেবে যাকে দেখাতে চেয়েছিলেন সেটা জনগণের উপর দমন পীড়নের দল হিসেবে দাঁড়িয়েছিল, যে কারণে ওই ফ্যাসিস্ট কথাটা কিন্তু একটা গালিতে রূপান্তরিত হয়েছে। যেমন করে রাজাকার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, কিন্তু মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা যে ভূমিকা পালন করেছেন এখন রাজাকার একটা গালির মতো শব্দ হয়েছে। যেমন ধরেন মির্জাফর নামটা তো ভালোই ছিল, কিন্তু ব্রিটিশদের সঙ্গে কাজ করতে গিয়ে মির্জাফর যে ভূমিকা পালন করেছে এখন পর্যন্ত কেউ তার সন্তানের নাম আর মির্জাফর রাখতে চায় না। ফলে নাম শুধু না, ক্রিয়ার মধ্য দিয়ে নামটা হয় মহিমান্বিত হয় অথবা কলঙ্কিত হয়। তো ফলে আমরা ফ্যাসিস্টের এটা দেখেছিলাম। তো এখন তার সংবিধান কি ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করে, নাকি কোনো একটা ফ্যাসিস্ট সরকার সংবিধানকে পদদলিত করে? আওয়ামী লীগ এই সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিস্ট হয়নি, বরঞ্চ আওয়ামী লীগ সংবিধানের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক সুরক্ষা যেগুলো ছিল সেগুলোকে পায়ে মারিয়ে সে সংবিধানকে পদদলিত করেছে, জনগণের অধিকারকে খর্ব করেছে। ফলে এই জন্য অনেকে যে বলে যে এই সংবিধানেই ফ্যাসিজমের জন্ম দেয়। তাই ফ্রান্সে তো 5টা রিপাবলিক হয়েছে, তা ম্যাক্রোর মতন দলগুলো তারা কেন ফ্রান্সে জনগণের উপর দমন পীড়ন চালায়? ফলে রিপাবলিক হলেই সে গণতান্ত্রিক হবে। সদিচ্ছার উপরেও অনেকটা নির্ভর করছে। সদিচ্ছা শুধু নয়, তার দৃষ্টিভঙ্গি কি এবং কিভাবে কাজ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সংবিধান পরিবর্তন করতে চান তারা এবং নতুন সংবিধানও রচনা করবেন এমন কথাও বলেছে নতুন রাজনৈতিক দলটি, এবং সেই লক্ষ্য পূরণেই তারাই সেকেন্ড রিপাবলিক চাইছেন। কি মনে করছেন, সংবিধান একেবারে নতুন করে রচনা করা সম্ভব কিনা এখনকার রাজনৈতিক বাস্তবতায়? না, অসম্ভব তো কোনো কিছুই না, কিন্তু প্রয়োজনটা কি এবং কেন, এটা হলো ইম্পর্টেন্ট ইস্যু। 1789 সালে ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন একটা অসাধারণ মানবাধিকারের ডকুমেন্ট। আমরা মানবাধিকার যখন পড়ি প্রথম শুরু হয় মেগনা কার্টা 1215, তারপর শুরু হয় ফ্রেঞ্চ ডিক্লারেশন। ওই একই সময়ে আমেরিকাও স্বাধীন হলো, তাদের কলোনি থেকে স্বাধীন হলো এবং অনেকগুলো হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট আসলো। সেকেন্ড রিপাবলিক কখন দরকার হয়েছে? যখন আপনি কলোনি থেকে স্বাধীন হলেন, যেমন আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম, তখন অবশ্যই নতুন রিপাবলিক দরকার হলো, নতুন গণপরিষদ, নতুন সংবিধান। একইভাবে যখন ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হলাম তখনও দরকার হলো। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেনে যেমন 1931 থেকে 1939-এ হয়েছে, ইটালিতে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে রিফর্ম হয়েছে, নাইজেরিয়াতে 1979-এ হয়েছে, ফ্রান্সে অনেকবার হয়েছে। একবার তো বললেন রতন ভাই, ফ্রান্সে একবার ফার্স্ট কমিউনিস্ট একটা মুভমেন্ট ফেইল্ডও হয়, যেটাকে নিয়েই মনে হয় মার্কস কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো লিখেছিল মেবি। ওটা 1871 সালে প্যারি কমিউন হয়েছিল, মার্কস ম্যানিফেস্টো 1848-এ। ওই একই সময় আমাদের এখানে সিপাহী বিপ্লব হয়, ওটা নিয়েও মার্কসের লেখা আছে। নাও আমরা এই জুলাই বা আগস্টে এটাকে অভ্যুত্থান বলি, সিভিল ওয়ার বলি, পট পরিবর্তন বলি, আন্দোলন বলি, যেটাই বলি, কোনোটাই ওই ধরনের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ না। এটা ব্যক্তিগত। ছাত্রদের আত্মত্যাগ অসাধারণ, যারা জীবন দিয়েছে, রক্ত খেয়েছে, গুলি খেয়েছে, চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগ অসাধারণ, কিন্তু এটা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটার সাথে কম্পেয়ার করা যেতে পারে ইংল্যান্ডের 800 বছরের গণতন্ত্রের অভ্যুত্থান। কখনো তারা জেমসকে বসিয়েছে, আবার চার্লসকে এক্সিকিউট করেছে ক্রমওয়েল, আবার ক্রমওয়েল ছেড়ে দিয়েছে, চার্লসের ছেলে আবার ডেনমার্ক থেকে নেদারল্যান্ড থেকে আসছে, এসে কিছুদিন চালিয়ে আবার টাইরেন্ট হয়েছে, আবার তাকে সরিয়ে ফেলেছে, সরিয়ে ফেলার পরে আবার জার্মানি থেকে তাদের উত্তরাধিকার নিয়ে আসছে। এই ধরনের শিফটিংটা এখানে হচ্ছে। এই শিফটিংটা ডেফিনেটলি কোনো রেভলিউশন না ইন দ্য সেন্স। আর গণপরিষদ যখন হয়েছিল, আমাদের সংবিধান হয়েছে, আমাদের সংবিধানে স্বৈরতন্ত্রের কোনো বীজ নাই, আমি যতটুকু সংবিধান বুঝি। আমাদের সংবিধান যখন করা হয়েছিল সেখানে এমার্জেন্সি প্রভিশনও ছিল না, সেখানে প্রিভেন্টিভ ডিটেনশনের প্রভিশনও ছিল না। 74 সালে যখন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করা হলো তখন দেখা গেল সংবিধান অ্যালাউ করছে না, তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করে প্রিভেন্টিভ ডিটেনশন আনা হলো। এবং এই সংবিধানে এন্ট্রেঞ্চ ফান্ডামেন্টাল রাইটস আছে। মিডিয়া, পৃথিবীর সব দেশে কিন্তু মিডিয়ার স্বাধীনতা আলাদা করে বলা নেই, বাক স্বাধীনতার মধ্যে ইনক্লুড, কিন্তু আমাদের সংবিধানে বলা আছে ফ্রিডম অফ প্রেস ইজ গ্যারান্টিড। আমাদের সংবিধানে বলা আছে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ ইজ এ ফান্ডামেন্টাল রাইটস, এবং ডেলিকেটলি ব্যালেন্সটাও করা আছে। যেটা হয়েছে আমাদের সংবিধানে যখন 91 সালে রাষ্ট্রপতি শাসিত থেকে আমরা প্রাইম মিনিস্টার শাসিত আসলাম, প্রাইম মিনিস্টারের ক্ষমতা এত বেড়ে গেছে, প্র্যাকটিক্যালি ওখানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা ছিল না। যতগুলো জায়গায় রাষ্ট্রপতি আছে, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে রাষ্ট্রপতি, সেনাপ্রধান নিয়োগ দেবে রাষ্ট্রপতি, যুদ্ধ ঘোষণা করবে রাষ্ট্রপতি, সব কিছুই করবে রাষ্ট্রপতি, কিন্তু অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। এবং শেষ করে দিচ্ছি, রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের মধ্যে এই অ্যাডভাইসে প্রাইম মিনিস্টার অ্যাডভাইস প্রাইমেসি পাবে, সংবিধান বলে দিচ্ছে, এবং এটা কোথাও চ্যালেঞ্জ করা যাবে না।
সো অটোমেটিক্যালি সংবিধানটা হয়ে গেল প্রাইম মিনিস্টারের। জি, কিন্তু আবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা তো এটাও দেখেছি রাজনৈতিক দলগুলো যখন যারা ক্ষমতায় এসেছেন তারা নিজেদের মতন করে সংবিধানকে কাটাছেঁড়া করেছেন। সেই সংস্কৃতিও তো অনেকটা আমাদেরকে নতুন কিছু ভাবতে শিখিয়েছে কিনা? জি, অবশ্যই সেটা আছে। সেক্ষেত্রে যেটি সবচেয়ে খারাপ কাজ লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছিল, তারা সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করে ফেলেছিল। এমন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যাচ্ছে না। আমি লাস্ট কথা বলে শেষ করে দিই, এই যে গণপরিষদ বা আমাদের এই বিতর্কটা আসছে, এই বিতর্কের ধারক বাহক কারা? নতুন যে দলটি হয়েছে, যেটা অনিবন্ধিত দল, এখনো নিবন্ধন পায়নি, আত্মপ্রকাশকৃত নতুন দল, তাদের মতবাদের প্রতি আমরা সবাই সম্মান দিব। বিএনপি তো সম্মতি দিচ্ছে না, জাতীয় পার্টি সম্মতি দিচ্ছে না, আওয়ামী লীগও আমার ধারণা সম্মতি দিচ্ছে না, কোনো দলই সম্মতি দিচ্ছে না। তাহলে একা একা তারা কীভাবে এটা করবে? চাপিয়ে দিয়ে করবে? চাপিয়ে দিয়ে করার তো একটা ষড়যন্ত্র হবে। জি, আমাদের সাথে এই মুহূর্তে জুমে যুক্ত হয়েছেন উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি একটু উমামার সাথে যুক্ত হতে চাই। জি উমামা, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি উমামা, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। উমামা, এনসিপির লক্ষ্য দেশ জুড়ে জনভিত্তি ও ভোট, সেটি আমি কেন শুরুতে বলেছি, কারণ যে তার মানে জনভিত্তি এবং ভোট যেহেতু এনসিপি এই নতুন রাজনৈতিক দলের লক্ষ্য, তার মানে তারা নিঃসন্দেহে জনগণের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, এবং আমি আশা করতে চাই যে আপনারা জনগণের খুবই কাছাকাছি গিয়েছেন। কিন্তু জনগণ আসলে সেকেন্ড রিপাবলিক চায় কি না, সেই প্রশ্নের আগে আমি একটু জানতে চাই, একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনেন দিন খান, তারা কি সেকেন্ড রিপাবলিক আসলে বোঝেন? সেই প্রশ্ন কি আপনারা কখনো জনগণকে করেছেন? সেকেন্ড রিপাবলিক তো আসলে বোঝার ব্যাপার না, শুধুমাত্র এটা অনেক টার্মস কিন্তু থাকে যেটা আসলে সরাসরি কি বলা যায়, একদম জনগণের সবারই বুঝতে হবে বিষয়টা এরকম না, শুধু জনগণের স্বার্থে বা দেশের স্বার্থে যেটা দরকার। আমরা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 22শে অক্টোবর যখন আপনার 5 দফা দাবি দিয়েছিলাম, তখন কিন্তু সেখানে আমরা বলেছিলাম যে এই সেকেন্ড রিপাবলিকের কথা। এখন এই সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটা তো আসলে একটা ইউনিভার্সাল কনসেপ্ট হিসেবে আমরা এখানে হাজির করতে চাই, যে পৃথিবীর বিভিন্ন দেশে, ফ্রান্সে হয়েছে, কোরিয়াতে হয়েছে, যেটা বিভিন্ন সময়ে কিন্তু দেশ যখন একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হয় তার পলিটিক্সের ক্ষেত্রে, তখন কিন্তু নতুন করে একটা বলা যায় যে নতুন একটা রিপাবলিক এখানে প্রতিষ্ঠা হইতে পারে। তো বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা প্যারাডাইম শিফট হয়েছে, যার কারণে একটা বাস্তবতা বর্তমানে আমরা রাজনীতিতে ফিল করি যে এই ধরনের একটা বাস্তবতা তৈরি হয়েছে, যেটা বলা যায় যে মানে কি বলা যায়, বাংলাদেশে একটা সেকেন্ড রিপাবলিক তৈরি করার মতো পরিবেশ কিন্তু তৈরি করেছে। জি ওমা, আপনারা আসলে কি কারণে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক তৈরি করার প্রয়োজনীয়তাটা অনুভব করলেন? এখানে সেকেন্ড রিপাবলিক তৈরি করার মানে আমরা যখন হচ্ছে যে 22 অক্টোবর এই 5 দফা দাবি ঘোষণা করেছিলাম, তখন কিন্তু আমাদের পক্ষ থেকে আলাপটা ছিল যে যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে একটা যুগান্তকারী রূপান্তর হয়েছে দেশের, এবং মানুষের জন আকাঙ্ক্ষার একটা পরিবর্তন হয়েছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা বলেছিলাম যে এখানে একটা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা হওয়াটা গুরুত্বপূর্ণ। এখন এই কোনো কিছুই আসলে জাতীয় ঐক্যমত ছাড়া আসলে প্রতিষ্ঠা হওয়াটা সম্ভব না। আমরা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কথাটা, এই দাবিগুলোর কথা বলি, তখন কিন্তু আমরা বারবার বিভিন্ন জাতীয় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আমরা বসেছিলাম, এবং সবাইকে আমরা কিন্তু আমাদের যে 5 দফা দাবি সেটার পক্ষে কনভিন্স করে আনার চেষ্টা করি, বলার চেষ্টা করি আমাদের দাবি দাওয়াগুলো, এবং তাদের সাথে ডিসকাশনের ভিত্তিতে পরবর্তী আমরা অগ্রসর হব সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা উপস্থাপন করেছিলাম। কিন্তু বর্তমানে রাজনৈতিক দল যেটা গড়ে উঠেছে ছাত্রদের মাধ্যমে, এখন সেই ন্যাশনাল সিটিজেন্স পার্টি তারা আসলে যদি রাজনৈতিক কি বলা যায় বয়ান আকারে সেকেন্ড রিপাবলিকে হাজির করে, তাহলে এটা হয়তো তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে তারা ইয়ে করবে আর কি, প্রতিষ্ঠা করতে চায়। আবার রাজনৈতিক দলগুলো এই অভিযোগ করছে যে এই নতুন রাজনৈতিক দল এনসিপি আপনারা আসলে নানান ভাবে এই সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ বিতর্ককে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন বা অন্য কোনো মতলব আছেন, এমন অভিযোগ অনেক নেতারাই করছেন। অভিযোগের জায়গা থেকে বলছি বিষয়টা এরকম না, এখানে এটা পুরোপুরি একটা অর্গানিক ব্যাপার। অভ্যুত্থান তো এমন সারা বাংলাদেশের সকল জনগণের কিন্তু একটা পার্টিসিপেশন, তাদের যে একটা দীর্ঘ 15 বছরের যে একটা দমন পীড়ন, সেটারই একটা ধারাবাহিকতায় কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছে। তো এই দমন পীড়ন তো মানুষের মধ্যে আবার নতুন নতুন আকাঙ্ক্ষাও তৈরি করেছে, যেটার ধারাবাহিকতাতে আমরা রিফরমেশনের কথাটা বলি, যেটা অনেক বেশি এখন ব্যাকফুটে চলে গেছে, কেউ এখন আর রিফরমেশন নিয়ে মাথা ঘামাচ্ছে না। এখন একটা দেশ যখন হচ্ছে এমন একটা পরিস্থিতি থাকে, যখন
এরকম একটা কি বলা যায় যে পলিটিক্স এর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আমরা জনগণের কাছ থেকে মানে একটা এরকম একটা ফিল পাচ্ছি, তখন আমাদের তো সেটাকে ভাষায় রূপান্তর করতে হয়। সেই ভাষায় রূপান্তরের একটা বহিঃপ্রকাশ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ওই 5 দফার দাবিবদ্ধতা করেছিলাম, যেখানে আমরা জাস্ট ফ্যাসিবাদের শেষ সিম্বল আকারে রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ চেয়েছিলাম। একই সাথে ফ্যাসিবাদ থেকে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম। তবে আমরা যখন এই সেকেন্ড রিপাবলিকের কথাটা বলি এবং আমরা যখন হচ্ছে এখানে আওয়ামী লীগের বিচারটা বলি এবং তাদেরকে আমরা এটাও বলেছিলাম যে লাস্ট যে 3টা নির্বাচন, সেই 3টা নির্বাচনকে আমরা বৈধ ঘোষণা করতে চেয়েছিলাম, তখন সেটা কিন্তু পুরোপুরি অভ্যুত্থান যে একটা জাতীয় একটা চেতনা তৈরি করেছে, একটা চৈতন্য তৈরি করেছে সকলের মধ্যে দিয়ে, সেটার একটা রূপক বা সেটার একটা প্রতিরূপ হিসেবে আমরা এই 5 দফা দাবিকে ওই সময় উপস্থাপন করি। কিন্তু এবং আমরা এই সাথে এটাও বলি যে যখন যদি এখানে সকল পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা প্রপার সেটেলমেন্টে আমরা আসতে না পারি, তাহলে হয়তো এই ঐক্যমত্য প্রতিষ্ঠা না হলে এই দাবিগুলো বাস্তবায়ন নাও হইতে পারে, যেটা হয়েছিল ওই সময়। এবং পরবর্তীকালে কিন্তু আমরা এখনো দেখছি যে সারা দেশ কিন্তু সেটার ফলটা ভোগ করছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার পর অনেক কিছু দুর্বলই হয়েছে, তারা আসলে সবল হতে পারেনি। এখন যেটা ছাত্ররা নতুন দল তৈরি করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টি যখন একটা রাজনৈতিক বয়ান আকারে এই সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটা সামনে আনছে, তখন এটা আসলে তাদের উপরে দায়টা বর্তায়। তারা কি ফর্মে আসলে এটা কি তারা আসলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সেই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করবে কিনা, তাহলে এটা তারা বেটার ব্যাখ্যা করতে পারবে। একদম শেষ প্রশ্নটা আমি একটু করতে চাই আপনাকে, এই যে আসলে আপনারা সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, সেকেন্ড রিপাবলিক করতে হলেও তো আসলে নির্বাচিত হয়ে পরে এই কাজগুলো, এই সংশোধনের জায়গাগুলো করতে হবে। সেক্ষেত্রে আসলে আপনি প্রথমেই বলছিলেন জনগণ আসলে বোঝেন কিনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, পরিবর্তনের জন্য নতুন নতুন টার্মস আসলে আমাদের সামনে আসে। জনগণ বোঝেন না বিষয়টা এরকমও না, জনগণ হয়তো এটাকে অ্যাজ এ সেকেন্ড রিপাবলিক বুঝে না, মানে সেকেন্ড রিপাবলিক একটা শব্দ বা একটা টার্ম, হয়তো জনগণ এই টার্মটা বুঝে না, কিন্তু জনগণ তো এতটুকু বুঝে যে এই দেশটার মধ্যে একটা গণতান্ত্রিক রূপান্তর এই দেশটার দরকার, বা এই দেশে যে সিস্টেম এখনো পর্যন্ত চলছে যে একটা পরিবর্তন জরুরি, এবং সেটারই একটা জাস্ট ট্রান্সক্রিপশন বলা যায় যে এই সেকেন্ড রিপাবলিক শব্দটার মধ্য দিয়ে মানে রূপক অর্থে এই সেকেন্ড রিপাবলিক শব্দটা এসেছে। এখন আপনি যে একটা প্রশ্ন করছিলেন, যে অর্থাৎ আপনারা আসলে গণতান্ত্রিক যে ধারা সেটিকে পুনরুদ্ধার করবার জন্য এই সেকেন্ড রিপাবলিককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবারই কিন্তু এটা বলে এসেছি যে মানে আমরা এই বাংলাদেশে একটা বড় ধরনের গণতান্ত্রিক রূপান্তর চাই, এবং 3 আগস্ট যখন নাহিদ ইসলাম শহীদ মিনারে ঘোষণা দিচ্ছিলেন তখন 2টা লাইন ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে টার্মটা, সেটার সাথে কিন্তু এই সেকেন্ড রিপাবলিক কনসেপ্টটা মানে যুক্ত। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সেই জায়গা থেকেই আমরা ওই দাবিগুলো তৎকালীন সময় নিয়ে আসি। এখন বাংলাদেশের এটা তো একটা বাস্তবতা যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যদি একটা প্রপার গণতান্ত্রিক রূপান্তর না ঘটানো যায়, নির্বাচন হচ্ছে একটা কি বলা যায় একটা ছোট পোর্শন, মানে পুরাই রূপান্তরের একটা ছোট পোর্শন, যেটা প্রতিবার হচ্ছে যদি সফলভাবে যদি নির্বাচনটা হয়ে থাকে তাহলে দেশটা গণতান্ত্রিক রূপান্তরটা আরো অনেক সুষ্ঠুভাবে হয়। কিন্তু আমরা ওভারঅল যদি সিনারিওর দিকে চিন্তা করি, রূপান্তরটা বলায় একটা যুগান্তকারী পরিবর্তন, যেটা পুরো সিস্টেমটাকে ঢেলে সাজানো, যেটা আসলে আমরা আমাদের বর্তমান সময়ের মধ্যে দেখতে পাচ্ছি না, এবং সেটা আসলে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে আমাদের বর্তমান সময়ে রাজনৈতিক যে বন্দোবস্ত আছে সেটিকে ঢেলে সাজাতে চান, এবং সেই ঢেলে সাজানোর জন্য আপনারা সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছেন। ওমামা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে আসতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সেকেন্ড রিপাবলিক খুবই প্রয়োজন, এবং যেই বন্দোবস্ত মামারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত আছেন কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা আছেন তারা বলার চেষ্টা করছেন যে একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকার বসানোর জন্য এই অভ্যুত্থান হয়নি, এবং সেসব কারণেই আসলে এই সেকেন্ড রিপাবলিক প্রয়োজন। কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতেই আমি একটা বিষয় স্পষ্ট করি, বাংলাদেশের আপামর জনসাধারণ
তারা কিন্তু এই নতুন দলটির উপর অনেকখানি আস্থা এবং বিশ্বাস রাখতে চেয়েছিল। তারা সত্যিকার অর্থে বিশ্বাস করতে চেয়েছিল যে বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সূচিত হতে যাচ্ছে। তারা আশা করেছিল বাংলাদেশে যেই ধারার রাজনীতি গত 50 বছর ধরে তারা দেখেছে এবং যেই ধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, সেই ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন একটা কিছু আমরা শুনতে পাবো। কিন্তু আমি গত 6 মাস খুব মাইনিউটলি ফলো করলাম যে আসলে তারা কি করতে চাইছে এবং তারা যা বলছে এবং তারা যা করছে এই দুটোর মধ্যে মিল কতটুকু, অমিল কতটুকু। আমি নিজেও খুবই আশাবাদী একজন মানুষ ছিলাম যে নতুন ধরনের একটি রাজনীতি হয়তোবা বাংলাদেশ পেতে যাচ্ছে। কিন্তু আমরা যখন মাঠের পরিস্থিতি লক্ষ্য করলাম তখন দেখলাম তারা যা বলছে তাদের অনেক কিছুই তাদের কাজের সঙ্গে মিল থাকছে না। ফর এক্সাম্পল, আমি কয়েকটা এক্সাম্পল দিই। সেপ্টেম্বর মাসে তারা বিভিন্ন জেলায় জেলায় জনসমাবেশ করেছিল। তখন একটা সার্কুলার জারি হয়েছিল সরকারের তরফ থেকে যে তাদেরকে যেন ডিসিএসপিরা প্রোটোকল দেয়, নিরাপত্তা বিধান করে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের সংস্কৃতি কি আমরা অতীতে দেখেছি না? যে যেই দলগুলো যখন ক্ষমতায় থাকে এবং বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ, তারা যখন কোনো সভা সমাবেশ করত, যারা যখন কোনো পাবলিক মিটিং বা পাবলিক ফোরামে অ্যাড্রেস করতে যেত, তখন তারা রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে যেত এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করত। এই সংস্কৃতির রিপিটেশন কিন্তু আমরা বিপ্লবের 1 মাস পরেই আমরা পুনরাবৃত্তি হতে দেখলাম। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা আসছে। একটা কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, আপনারা জানেন। সেখানে একটা বালুমহল নিয়ে নানান রকম কথা আসছে এবং সেখানে একজন বেশ গুরুত্বপূর্ণ সমন্বয়কদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি 1 লাখ টাকা বোধহয় দাবি করেছেন এবং 5,000-এর অফা করার চেষ্টা করছিলেন আদার সাইড। সো এই কথাগুলো, এই কার্যকলাপগুলো কি আমাদের আগের রাজনীতিকেই মনে করিয়ে দেয় না? এবং আমি যখন তাদের যেই রিফর্মের কথা তারা বলছে, তারা কেউ কিন্তু বলেনি যে তারা গণতন্ত্র চায় না, তারা কেউ বলেনি যে তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না, তারা বাক স্বাধীনতা চায়, তারা লিখবার, বলবার, চিন্তা করবার স্বাধীনতা চায়, তারা মানবাধিকার গ্যারান্টি করতে চায়, তারা গুম, বিচার বহির্ভূত হত্যার মতন অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়। আপনি আমাকে বলেন তো, এবং তারা জনগণের মালিকানায় বিশ্বাস করে। আপনি আমাদেরকে বলেন তো, এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেখানে কি ভোটের অধিকারের কথা বলা নাই? সেখানে কি বাক স্বাধীনতার কথা বলা নাই? সেখানে চিন্তার স্বাধীনতার কথা বলা আছে? সেখানে কোনো রকম মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই ব্যাপারে গ্যারান্টি দেয়া আছে? সেখানে জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের কাছে, সেটাও বলা আছে। তাহলে আপনি আসলে পরিবর্তনটা কোথায় করতে চান? যেটা আমি এতদিন 6 মাস ধরে তাদের অবজার্ভ করে বুঝলাম, যেটা মূল ফোকাস হওয়ার কথা সেটা হচ্ছে যে যেই কথাগুলো, ভালো ভালো কথাগুলো এতদিন কেতাবে ছিল কিন্তু কাজে ছিল না, সেগুলোকে তারা কাজে পরিণত করতে চাইছেন। খুবই চমৎকার। সেগুলোকে যদি কেউ কাজে পরিণত করে তাহলে অটোমেটিক্যালি মানুষের সিম্প্যাথি বলেন, মানুষের ভোট বলেন, মানুষের সমর্থন বলেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে যাবে। সেটার কোনো সেকেন্ড রিপাবলিক হবার কোনো প্রয়োজন নাই। যদি এমন হতো যে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্রের দিকে যেতে চায়, কিংবা যদি এমন হতো যে বাংলাদেশে গণতন্ত্র আছে কিন্তু তারা সমাজতন্ত্র কায়েম করতে চায়, অর্থাৎ তারা পুরো সিস্টেমটার পরিবর্তন চায়, তাহলে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা ভাবতে পারতাম। পরিবর্তনের কথা যেটা আপনি বলছেন তারা চাইছে, সেটা কি অনেকেই সন্দেহের চোখে দেখছেন, অন্য মতলব আছে কথা বলেছেন, এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে, সেই কথা আমরা শুনেছি। কি সেই উদ্দেশ্য, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি নেতারা বলছেন গণপরিষদ কেন হবে, এর মধ্যে একটি অন্য উদ্দেশ্য আছে কিংবা অন্য কোনো মতলব আছে। মতলবটা আসলে কি? মতলবটা হচ্ছে নির্বাচনকে আরেকটু দীর্ঘায়িত করা। আমি আজকে একটি রিপোর্ট এসছে মানব জমিনে, বেশ দীর্ঘ একটি রিপোর্ট। তারা বলছে যে রাজনৈতিক যে নতুন দলটি গঠিত হয়েছে তারা এখন কৌশলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তারা 3 ধরনের কমিটি করতে চাইছে। একটি কমিটি হচ্ছে তাদেরকে নিয়ে যারা নির্বাচন করবে এবং তারা তাদের এলাকায় চলে যাবে এবং এলাকা গোছানোর কাজ করবে। সেকেন্ড কমিটি যেটা হবে সেটা দলকে এবং সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার জন্য কাজ করবে, এবং থার্ড যে কমিটি হবে সেটা ন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজ করবে। অর্থাৎ এই যে 3টা কমিটি করা এবং বিষয়গুলোকে গুছিয়ে আনা, এজন্য সময়ের প্রয়োজন। 300টি আসন, 300টি আসনে প্রার্থী ঠিক করা, সেই প্রার্থীদের একটা শক্ত বেস তৈরি করা, এই সকল কিছুর জন্য সময়ের প্রয়োজন। দেখুন, আমরা যারা একেবারে প্রত্যন্ত এলাকায় রাজনীতি করি, আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার একদম মানে কর্নারে সরাইল আশুগঞ্জে, আমাদের এখানে কিন্তু আমি
কথা বলেছি মানুষের সাথে প্রচুর, যে আপনারা নতুন রাজনৈতিক দল নিয়ে কি ভাবছেন, তাদের কোনো কমিটি এখানে আছে কিনা, কিংবা তাদের কোনো সমন্বয়ক বা নেতা এখানে আছে কিনা। ওরা কিন্তু এই ব্যাপারগুলো ঠিকঠাক মতো জানেই না। মানে ব্রাহ্মণবাড়িয়ার 6টা আসন, এই 6টা আসনে কম বেশি আমি কথা বলেছি মানুষের সাথে, তারা খুব বেশি ওয়াকিবহালি না। সো এরকম আমি একটা এলাকার কথা বলছি, এরকম তো আরও 300টা এলাকা আছে। সো সেই এলাকাগুলোতে তাদের শক্ত ফুটিং দেওয়া এবং সেখানে কাজ করা, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা, এগুলো কিন্তু কঠিন ব্যাপার। দেখুন, আমি আমার ফার্স্ট সেগমেন্টে বিষয়টি তুলিনি, বাট এখন আমার কথার প্রয়োজনে তুলতে হচ্ছে। উমামা একটি কথা বলেছে যে মানুষ অত না বুঝলেও হয়। মানুষ কিন্তু সত্যি সেকেন্ড রিপাবলিক, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য, আর্টিকেল 70 এগুলো নিয়ে একেবারেই চিন্তিত না। মানুষ এগুলো জানেও না, জানতে চায়ও না, খুব বেশি মানুষ বুঝতেও চায় না। আমরা যদি আরবান এলিট ক্লাস নিয়ে আলাপ করি সেটা একরকম আলাপ হবে, কিন্তু বাংলাদেশে আরবান এলিট ক্লাস কিন্তু 10%। এর বাইরে যে 90% মানুষ, যাদের ভোটও একটা, আপনার আমার ভোটও একটা, যারা 70 অনুচ্ছেদ নিয়ে গলা ফাটাই, সুতরাং তাদের ভোটটাকে, এই 90%-এর ভোটটাকে আপনি তুচ্ছ করে 10% নিয়ে পড়ে থাকলে হবে না। 90%-এর মূল কনসার্ন কি? তাদের মূল কনসার্ন হচ্ছে তারা জিনিসপত্র ঠিক মতো ন্যায্য দামে পাচ্ছে কিনা। তাদের মূল কনসার্ন তারা রমজান মাসে একটা ডিম তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ভাগে একটা করে ডিম দিতে পারছে কিনা। তাদের মূল কনসার্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, তারা রাত 10টা-11টার সময় নির্বিঘ্নে বাড়িতে একলা ফিরতে পারছে কিনা, মোবাইলটা এবং মানি ব্যাগটা সেভ আছে কিনা। তাদের মূল কনসার্ন হচ্ছে নারীরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে গিয়ে শপিং করে আবার বাড়িতে নিরাপদে ফিরতে পারছে কিনা। এই জায়গাগুলো তাদের মূল কনসার্ন ভাই। এর বাইরে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক হচ্ছে না, থার্ড রিপাবলিক হচ্ছে না, অন্য রিপাবলিক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই জায়গাগুলোতে মানুষকে কতটা স্বস্তি দিতে পেরেছেন? আপনারা শব্দটা এ কারণেই বলছি যে পাবলিক পারসেপশন হচ্ছে এই যারা এখন নতুন দল গুছানোর কাজে ব্যস্ত, তারা এই সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট। কাগজে কলমে নয়, কাগজে কলমে এই সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স, যে এই সরকারটাকে মূলত চালাচ্ছেই হচ্ছে অলিখিতভাবে বা অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে এই নতুন রাজনৈতিক দলে যারা কি পজিশন হোল্ডার তারা। এবং এটা তো খুব মিথ্যাও নয়। দুদিন আগেই, একদম লিটারালি 2 দিন আগেই তো নাহিদ ইসলাম, এই নতুন দলের যিনি আহ্বায়ক, তিনি তো আসলে এই সরকারে ছিলেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন। এবং তার ব্যাপারে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তো এই কথাগুলো তো সরকার থেকে আসছে, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তাই না? তো সরকার এই দলটাকে, এবং এই দলে যারা যুক্ত, দল তো আসলে বায়বীয় কোনো বিষয় নয় বা নীতির কথারও বই নয়, দল হচ্ছে মানুষকে নিয়ে দল। এই মানুষগুলোর ব্যাপারে এই সরকারের ধারণা তারা আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সো এই সরকারের সঙ্গে এই মানুষগুলোকে আপনি আলাদা করতে পারবেন না। সো মানুষ দেখছে এই মানুষগুলোকে নিয়ে যে সরকারটি চলছে, তারা না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে, না জনজীবনে স্বস্তি দিতে পারছে, না নিরাপত্তা এনশিওর করতে পারছে। একদম সাধারণ মানুষ কি ভাবছে তৃণমূল পর্যায় পর্যন্ত সেটি জানাটা ভীষণ জরুরি। অ্যাবসলিউটলি, মানে পলিটিক্স করতে গেলে আপনাকে সেকেন্ড রিপাবলিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ তার জীবনযাত্রাটা স্বস্তি দিয়ে চালাতে পারছে কিনা। রাজিকুজ্জামান রতন, এই যে সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের জন্য আসলে যে নাহিদকে নিয়ে আসলে আলোচনা করছিলাম আমরা, তিনি বলেছেন যে এইটি প্রণয়নের মধ্য দিয়ে আমরা সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে, অর্থাৎ কোনোভাবেই যাতে আসলে স্বৈরতন্ত্র আর পুনঃপ্রতিষ্ঠা না হয় সেই অবসান ঘটাতে চান তারা। আপনি কি মনে করেন সেকেন্ড রিপাবলিক হলে কিংবা গণপরিষদ নির্বাচন হলেই সেটি সম্ভব? সেটার উত্তর নাহিদরাই দিতে পারবে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি কোনো সংবিধান কাউকে স্বৈরতন্ত্র বানায় না, স্বৈরতন্ত্ররা সংবিধানকে পদদলিত করে। যেমন এটা মুসোলিনি করেছে ফ্রান্সে। জার্মানিতে তো সবচেয়ে বেশি পরিমাণ ভোট নিয়ে হিটলার নির্বাচিত হয়ে এসেছিলেন। হিটলারের সেই ফ্যাসিজম কিংবা নাৎসিজমের কবলে তো গোটা বিশ্ব পড়েছিল। কিংবা ধরুন আমেরিকাতে যদি ধরি যে 1789 সালে সংবিধান হওয়ার পরে এ পর্যন্ত 27 বার সংশোধনী হয়েছে। তা আমেরিকাতে বহুবার সংশোধনী হয়েছে। তা আমেরিকাতে কি যুদ্ধবাজ মার্কিন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়া ঠেকানো গেছে সংবিধান দিয়ে সংশোধন করেও? অথবা যারা এই যে ট্রাম্প যে এবার ক্ষমতায় এসেছিল, তা উনি কি সংবিধানের মাধ্যমে এলেন ক্ষমতায় নাকি জনগণের সমর্থন নিয়ে? এবং জনগণের সমর্থন নিয়ে উনি কখনো কখনো এরকম বলছেন যে আমি ট্যাক্স দিই না, তাতে কি, কে আমাকে ধরে দেখবো?
এরকম কথাও যখন বলে, তার মানে এগুলো অনেক সময় হয় কি যে সব কিছু কাগজ দিয়ে হয় না। একটা ব্যক্তি কখনো কখনো কাগজ ছিঁড়ে ফেলে, ব্যক্তি কখনো কখনো কাগজে লেখে, ফলে একটু একটু গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় যদি ধরি আমাদের পার্শ্ববর্তী দেশে ধরুন, পাকিস্তান হলো 47-এ। পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের সংবিধান হতে সময় লেগেছিল 9 বছর। তো 9 বছর এত চুলচেরা বিশ্লেষণ করার পর যে সংবিধান হলো, আইয়ুব খানকে মানে ফ্যাসিস্ট ডিক্টেটর হওয়া ঠেকাতে পেরেছিল? টিক্কা খানকে ডিক্টেটর হওয়া ঠেকাতে পেরেছিল? কিংবা ইয়াহিয়া খানকে ডিক্টেটর হওয়া ঠেকাতে পেরেছিল? পারেনি তো। আচ্ছা, ভারতের সংবিধান সেটা তো 47-এ পরে প্রায় 50 সালে তাদের সংবিধান হয় এবং 51 সালে তাদের প্রথম সংশোধনী সংবিধান নিয়ে আসে। তো ওই ভারতে কি এর মধ্যে আমরা অনেক ধরনের ঘটনা দেখি নাই? ওখানে আমরা বিজেপিকে আসতে দেখি নাই। সংবিধান পাল্টে ফেললেই যে আসলে আমরা ভারতের সংবিধানে পর্যন্ত 105 বার সংশোধন হয়েছে। এইরকম ফলে আমরা মনে করি যে এই সমস্ত কথা বলে আমরা কি সত্যে উপনীত হতে পারবো, নাকি অভিজ্ঞতা থেকে আমরা দেখব? এই প্রশ্নটা আমি একটু ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারী আপনার কাছে করতে চাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? কেন তাহলে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রয়োজন? আসলে কি অসুস্থ হয়ে গেছে কি? না, আমার মনে হচ্ছে ছাত্ররা ন্যাচারালি তাদের পলিটিক্যাল অ্যাচিভমেন্টে এই বিপ্লবটা বা আগস্ট বিপ্লবটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং এটাকে বেস করেই তারা আগাতে চাচ্ছে। এটাকে যদি সেকেন্ড রিপাবলিক বলা যায় তারা একটা বড় পলিটিক্যাল প্ল্যাটফর্ম পাবে, বাট আমার মনে হচ্ছে এটা সফল হওয়ার কোনো কারণ নাই। আমেরিকাতে যখন সিভিল ওয়ার হলো 6,20,000 মানুষ মারা গেল, 2 ভাগ হয়ে গেল আমেরিকা। সেটাকে আবার আব্রাহাম লিঙ্কন জোর করে এক করলেন, একটা মাত্র অ্যামেন্ডমেন্ট করেছেন, 13 অ্যামেন্ডমেন্ট, অ্যান্টি স্লেভারি অ্যামেন্ডমেন্ট। কোনো সংবিধানে হাত দেওয়া লাগেনি, রিপাবলিকে হাত দেওয়া লাগেনি। রাষ্ট্র কাঠামোটা ডিফারেন্ট, রিপাবলিক ডিফারেন্ট। আমরা মোনার্কি থেকে গণতন্ত্র হচ্ছি না, আমরা ক্যাপিটালিস্ট থেকে কমিউনিস্ট হচ্ছি না, অথবা কমিউনালিস্ট হচ্ছি না। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কিন্তু তারা তো বলছে গণতান্ত্রিক চরিত্র রক্ষা করাই তাদের এই রাজনীতির অগ্রাধিকার। গণতান্ত্রিক চরিত্র আমাদের সবসময় ছিল, মাঝখানে একটা গভর্নমেন্ট এসে এটাকে ডিস্টার্ব করার কারণে এটাকে ওই গভর্নমেন্টের দোষ, এটা সংবিধানের দোষ না। সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্টের দোষ হতে পারে যেটা বাতিল করে দেওয়া যেতে পারে। যে সেকেন্ড রিপাবলিক বলছে হিটলার তার থার্ড রাইট নিয়ে আসছিল। হিটলারের ফার্স্ট রাইট ছিল প্রিন্স অটো ফন বিসমার্ক যখন অ্যালসেস অ্যান্ড লোরেন প্রভিন্স ফ্রান্স থেকে নিল। সেকেন্ড রাইট ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তার থার্ড রাইট ছিল পুরো পৃথিবী জার্মানি দখল করবে। তো থার্ড রাইট তো সফল হয়নি। তো ছাত্রদেরও সেকেন্ড রিপাবলিক সফল হবে বলে আমি মনে করি না। এটাকে অনেকেই সন্দেহের চোখে ডিলাটরি টেকনিক হিসাবে দেখছে ইলেকশনকে পেছানোর জন্য। আরেকটা প্রবলেম এই ছাত্ররা ফেস করছে, তারা এই সরকার, বর্তমান সরকার থেকে আলাদা হতে পারছে না। তারা আলাদা বলছে, কিন্তু আসিফ, মাহফুজ, নাহিদ, আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনুস, এটা এক সূত্রে গাথা। এই একসাথে আপনি আলাদা হবেন কিভাবে? এটা কিংস পার্টি বলে না, যাই বলেন। এনসিপি নিজেদের মধ্যপন্থার দল হিসেবে দাবি করেছে এবং এই দলটি আসলে মধ্যপন্থা দিয়ে এগিয়ে যেতে চায়, সেই চরিত্রই তারা ধারণ করতে চায়। এই লক্ষ্য নিয়ে এগোনোটাই আসলে তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই প্রশ্ন রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হবে। জি25 পাথনিবেদিত রাজকাহনে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাথনিবেদিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, মধ্যপন্থার কথা বলা সহজ, কিন্তু ওই নীতিতে অবিচল থাকাটা কতখানি চ্যালেঞ্জিং সেটি যেমন প্রশ্ন রয়েছে, তেমনি মধ্যপন্থার কথা যে নেতারা বলছেন, অর্থাৎ গণপরিষদ বা সেকেন্ড রিপাবলিকের কথা যারা বলছেন, তাদের আসলে শেষ পর্যন্ত দলীয় আদর্শ কি থাকে এই নতুন রাজনৈতিক দলের, সেটি কতখানি প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। মধ্যপন্থা বা চরমপন্থা বা যেটা হোক, বিলুপ্ত পন্থা যেটাই হোক, পন্থাটা হচ্ছে যে জনগণের পক্ষে আমি থাকবো। তো এখন রিপাবলিক বলবো, পাবলিক বলবে যে বাবা পাবলিকের তো সমস্যা যে রমজানের দ্রব্যমূল্য, পাবলিকের সমস্যা বেকারত্ব দূর হবে কিভাবে, পাবলিকের সমস্যা কৃষি সমস্যার সমাধান কীভাবে হবে, শিক্ষা ব্যবস্থাটা তোমরা কীভাবে দেখবা, এগুলো আলোচনা। সবচেয়ে বড় যে বিষয়টা বলতে চাই, আমাদের এখানে গুরুত্বপূর্ণ বাক পরিবর্তনের সময় কয়েকটা যদি ধরি, তার মধ্যে একটা হচ্ছে 1947 সাল। 47 সালে পাকিস্তান হওয়ার পরেই কিন্তু মুসলিম লীগকে চ্যালেঞ্জ করে একটা দল গড়ে উঠেছিল, আওয়ামী মুসলিম লীগ। আবার 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের পরেও কিন্তু ওই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে একটা দল গড়ে উঠেছিল জাসদ। দুটারই বৈশিষ্ট্য দেখবেন, তারা কিন্তু ক্ষমতাসীনদেরকে চ্যালেঞ্জ করেছে, এস্টাবলিশমেন্টের সুবিধা নেয় নাই এবং জনগণের পক্ষে দাঁড়ানোর সংগ্রাম করেছে। এইবার তারা যেটাকে স্বাধীনতা বলছেন, আমরা যেটাকে বলি গণ অভ্যুত্থান, অভ্যুত্থানের পরে একটা নতুন দল গড়ে তোলার তারা খুব চেষ্টা করলেন এবং দল গড়ে তুললেন, কিন্তু এটা পুরোটাই এস্টাবলিশমেন্টের সঙ্গে থাকা, ফলে বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু একটা পার্থক্য হয়ে গেছে। এইটা আমাদের এই বন্ধুদেরকে একটু বুঝতে হবে, ক্ষমতার সঙ্গে থেকে জনতার স্বার্থ রক্ষা করাটা খুব কঠিন। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্যে বলা হয়েছে তারা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে চান। সেটি সম্ভব? তারা কতখানি পারবেন? এই গণমানুষের কাছাকাছি তারা কতখানি যেতে পারছেন? গণপরিষদের সদস্য কিভাবে হবে, এটা কিভাবে, এটা কি ক্রাইটেরিয়া হবে, এটা তো খুব কঠিন বিষয়।
দেখুন, নতুন দলটাকে আমি স্বাগত জানাই, কারণ একটা কাঠামো দরকার। ছাত্র আন্দোলন করতে চাইলে একটা কাঠামো দরকার। তারা এখনও রেজিস্ট্রেশন আবেদন করেছে কিনা জানি না, তারা রেজিস্ট্রেশন নিক, মার্কা পাক, এই কাঠামো থাকলে সুবিধা হবে। তাদের পন্থা এখন তারা ঠিক করেনি। পন্থা হবে বাংলাদেশ পন্থা, তন্ত্র হবে বাংলাদেশ তন্ত্র, বাংলাদেশি তন্ত্র, সংশোধন তন্ত্র, রিফর্মিস্ট তন্ত্র। দেখুন, ওই যে এরশাদ স্যার সুপ্রিম কোর্টে ভাগ করে 8টা ডিভিশনে পাঠিয়েছিল, আজকে এতদিন পর জুডিশিয়াল রিফর্ম কমিশন ওইটাই বলছে যে আবার সুপ্রিম কোর্টে ভাগ করে সব বিভাগে পাঠিয়ে দেন। ওই যে সংশোধন দেশের স্বার্থে, এবং সেই পন্থায় স্ট্রিক্ট থাকতে হবে। ছাত্রদেরকে স্ট্যাবলিশমেন্ট থেকে আলাদা হতে হবে। যদি স্ট্যাবলিশমেন্ট থেকে তারা আলাদা হয়, তারা ভোট পাবে, তারা সম্মান পাবে। যতদিন তারা স্ট্যাবলিশমেন্টের আচ্ছাদনে আছে ততদিন পর্যন্ত মানুষের সাথে দূরত্ব হবে, এবং শুধু তাই না, বর্তমান সরকারের সমস্ত দায় তাদের ঘাড়ে চলে যাবে। এই যে আজকে হাই ইনফ্লেমেশনারি প্রেশার বাংলাদেশে চলছে প্রচণ্ডভাবে, জিনিসপাতির দাম বাড়ছে, চাকরি নাই, রাস্তাঘাটে প্রচুর ভিক্ষুক, ট্রাফিক কন্ট্রোল হচ্ছে না, ল অ্যান্ড অর্ডার খুব খারাপ অবস্থা, এগুলো সবগুলোর দায় নিয়ে তারা ভোট চাবে কীভাবে? কারণ তারা কার সমালোচনা করবে? তারা বর্তমান সরকারের সমালোচনা করতে পারবে না। তো সেখানে আমার মনে হয় ছাত্রদেরকে সঠিক একটা গাইডেন্স প্রয়োজন। আরেকটা শেষ কথা বলে দিচ্ছি, দুটো হচ্ছে, তাদের কমিটিতে আমি 30+ কোনো লোক দেখিনি, শুধুমাত্র বিলো 30 সবাইকে নিয়েই তারা করছে, অর্থাৎ এটা অন্তর্ভুক্তিমূলক একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির নেতাকর্মীদের যে বক্তব্য তাতে খুব বেশ সুস্পষ্ট বোঝা যাচ্ছে সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নিয়ে যে বিতর্ক হচ্ছে তারা সেখানে বিপক্ষে অবস্থান করছে। এই বিতর্কের মধ্য দিয়ে আসলে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে নেতারা রাজনৈতিক দল করেছেন তাদের এই দূরত্ব স্পষ্ট হচ্ছে, নাকি আসলে নতুন কিছুকে মেনে নিতে বিএনপির খানিকটা কষ্ট হচ্ছে? আচ্ছা দেখুন তো, এই নতুন রাজনৈতিক দল যে সংস্কারগুলোর কথা বলছে, ফ্যাসিবাদের বিলোপ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর হাতে এককভাবে এত ক্ষমতা থাকা উচিত নয়, দুবারের বেশি কারো প্রধানমন্ত্রী থাকা উচিত নয়, 70 অনুচ্ছেদের একটা সংশোধন, সংবিধানের কাটাছেঁড়া করে বা যেভাবে আপনি বলেন না কেন, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো একেবারে খুব স্ট্রংলি নিশ্চিত করার বিষয়, এগুলোকে বিএনপি বহু আগের থেকে বলে আসছে না? 2016 সালে যখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিলেন, সেখানে আপনি যদি ভিশন 2030টা দেখেন, আপনি দেখবেন সকল সংস্কার আজকে যেগুলো নতুন করে আবার দাবি করা হচ্ছে সেগুলো 16 সালেই বলা হচ্ছে, আজ থেকে 9 বছর আগে। তারপরে তো 31 দফা আসলো, 27 দফা দিল, সেখান থেকে 31 দফা হলো। অর্থাৎ সকল রাজনৈতিক দল যেটাতে ঐক্যমত, ভিশন 2030 না হয় শুধু বিএনপির, কিন্তু এরপরে 31 দফা যেটা দেয়া হলো, সেখানে তো আসলে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে মোটামুটি বসে একটা সমঝোতায় আসা গেছে, আওয়ামী লীগ বাদ দিয়ে, এবং আওয়ামী লীগের সাথে যে কয়েকটা দল ছিল তাদেরকে বাদ দিয়ে সকলেই মোটামুটি এক মত হয়েছে যে 31 দফা হলে বাংলাদেশের যেই এক্সিস্টিং পলিটিক্যাল কালচার সেখানে একটি পরিবর্তন আসবে। আমি আপনাকে আরেকটা কথা বলি, রাতারাতি কিন্তু কোনো পরিবর্তন সম্ভব নয়, অসম্ভব। আপনাকে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। এই ট্রায়াল অ্যান্ড এররটা কি? প্রথমত বাংলাদেশে মোটা দাগে একটা ভোটের ব্যবস্থা করতে হবে। তখন কি হবে, যারা ক্ষমতায় থাকবে বা ক্ষমতায় আসবে তারা জানবে 5 বছর পর তাদেরকে মানুষের কাছে যেতে হবে, ফিরতে হবে, জবাবদিহিতার জায়গাটা সুস্পষ্ট, সেটা যখন ক্লিয়ার হবে অটোমেটিক্যালি সকল পরিবর্তন ইন ডিউ কোর্স অফ টাইম হবে। শামীম হায়দার পাটোয়ারি, রাজিকুজ্জামান রতন, আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।